মূল্যের সঙ্গে। কাজে এখানে কোনো আলাদা $1.5 বা $2 বলার সুযোগ খুব কম। টাটার প্রস্তাবে দুটো দিক ছিল, একটা অপশন এ ছিল, একটা অপশন বি ছিল। অপশন এর ক্ষেত্রে তারা বলেছে প্রথম 5 বছরের জন্য তারা একটা সুবিধা চেয়েছে, এবং সেই সুবিধা অনুযায়ী আজকে যদি আমি গ্যাসের মূল্য নির্ধারণ করি, ফার্টিলাইজারের ক্ষেত্রে $3.10 পড়ে অপশন এতে, এবং তারা বলেছে যে একটা আপার লিমিট $4, এটা তাদের প্রস্তাবে ছিল। আর অপশন বি এর কথা তারা বলেছে যে 5 বছর পর থেকে অপশন বি কার্যকর হবে, এবং অপশন বি অনুযায়ী যদি আমরা যাই তাহলে এই মুহূর্তে গ্যাসের দাম হবে $3.70। এখন আজকে যে মূল্যায়ন কমিটি, যেটা সচিব কমিটি যে মূল্যায়ন করেছে, তারা অপশন বি এর পক্ষে মত দিয়েছে। তারা বলেছে অপশন বিটা আমাদের দেশের জন্য ভালো। তো $3.70 যদি হয় তাহলে এখন বর্তমানে ডোমেস্টিক বিনিয়োগকারীরা $2.05 থেকে $2.10 দিচ্ছেন। এটা পার্থক্য কেন বললাম, সেটা হলো এক্সচেঞ্জ রেটের কারণে বললাম, কারণ তারা তো স্থানীয় মুদ্রায় দেয়। তো সেই তুলনায় তাহলে মূল্য অনেক বেশি তারা অফার করেছে। আরেকটি জিনিস তারা মূল্যায়ন কমিটি যেটা বলেছে যে কোনো আপার লিমিট থাকবে না। যেহেতু আমরা এটাকে পণ্যের সাথে লিঙ্ক করছি, কাজে আপার লিমিটের কোনো প্রয়োজন নেই। যদি আন্তর্জাতিক মূল্য অনুযায়ী এটা $10 উন্নীত হয় তাহলে $10 টাটাকে দিতে হবে। কাজেই আমি মনে করি এই প্রথমবারের মতো। আরেকটি কথা বলা খুব প্রয়োজন, এবং মূল্যায়ন কমিটি আরেকটি কথা বলেছে যে এই দুটো তো বললাম, তৃতীয়টি হচ্ছে যে কোনো অবস্থাতেই টাটার এই গ্যাসের মূল্য প্রথমত বাংলাদেশের বিনিয়োগকারীরা যে মূল্য দিচ্ছেন তার চেয়ে কম হতে পারবে না। আর দ্বিতীয় আরেকটি কথা বলেছে, কোনো অবস্থাতেই আমরা অ্যাভারেজ যে দামে আইওসিগুলোর কাছ থেকে গ্যাস কিনছি, যেমন এখন অ্যাভারেজ মূল্য $2.80, তার সঙ্গে যোগ হবে হুইলিং চার্জ, তার সঙ্গে যোগ হবে মার্কেটিং কোম্পানির কমিশন, এগুলো মিলিয়ে যেটা দাঁড়াবে কোনো অবস্থাতেই তার চেয়ে কম হতে পারবে না। আমি এই পর্যায়ে একটু শেষ করে দিই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আজ পর্যন্ত যত বিদেশি বিনিয়োগ হয়েছে এর থেকে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে আর কোনো প্রস্তাব আজ পর্যন্ত নেওয়া হয়নি। আর একটু শেষ করবার আগে আমি বলছি, তারপরেও এটা কিন্তু শুধু মূল্যায়ন। আমাদের মনে রাখতে হবে এটি এখন ক্যাবিনেট পর্যন্ত যাবে। ক্যাবিনেট বলে দিতে পারে না এই দামও আমাদের কাছে গ্রহণযোগ্য না, এর থেকে বেশি দাম আমার দরকার। টাটা অ্যাকসেপ্ট করবে কি অ্যাকসেপ্ট করবে না এটা কিন্তু পরবর্তী বিষয়। বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত তার অবস্থানটি সম্পূর্ণভাবে আমরা স্থির করিনি, শুধুমাত্র প্রথম পর্যায়ে আমরা অতিক্রম করেছি। এই পর্যায়ে আমি ডক্টর বরকত, উনি মাহমুদুর রহমান সাহেব যে কথাগুলো বললেন, আপনার কি মনে হয় যে উনি যেটা বলছে যে ঠিক আছে যদি সারের দাম বাড়ে তাহলে গ্যাসেরও দাম বাড়বে, আপনি কি মনে করেন যেটা এটা আমাদের দেশের জন্য ভালো হবে যেটা উনি বললেন? আমি ওনাকে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ আজকে মনে হয় সর্বপ্রথম এটা আমার জানা মতে পাবলিকলি গ্যাসের দাম কি হবে না হবে কথাটা বলা হলো। কারণ আমরা যেটা জানি বিওআই থেকেই ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে দিয়ে একটা কমিটি করা হয়েছিল, ছোট্ট একটা স্টাডি করা হয়েছিল, এবং সেখানে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব বলেছিলেন পরিষ্কার করে যে টাটার প্রস্তাবটি জটিল। এবং দ্বিতীয় কথা যেটা বলেছিলেন যে এই প্রস্তাবের লাভ ক্ষতির মূল বিষয়টি জড়িত হচ্ছে গ্যাসের মূল্যের সঙ্গে। এবং তখন আমরা যেটা জানতাম পাবলিকলি, এবং এটাও আমি পরিষ্কার করতে চাই যে আসলে জনগণ খুব বেশি কিন্তু জানে না, তখন আমরা যেটা জানতাম যে টাটা $1 দিতে চাই পার মিলিয়ন সিএফটি কিউবিক ফিট। পরে আমরা যে সংশোধিত প্রস্তাব, সেখানে আমরা দেখলাম 5-6 বছর পরে $2.10, পরবর্তীতে $3.10, এবং আজকে উনি বললেন $3.70 কথা। আমরা যেটা বরাবর বলে এসছি সেটা দুইটা কথা বলছি, এবং এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। প্রথম কথা হলো যে খুব দীর্ঘমেয়াদী চুক্তিতে অন্তত আপনার জ্বালানির ক্ষেত্রে, যেহেতু আমরা গ্লোবাল মার্কেটে অয়েলের প্রাইস যেটা আমরা দেখছি, আমরা কিন্তু আজ থেকে 5 বছর আগেও ভাবতে পারিনি যে $50 উপরে ব্যারেল হতে পারে। ইন্টারন্যাশনাল এনার্জি ইকোনমিক্স অ্যাসোসিয়েশন এখন তারা কিন্তু বলছে $100-150 হতে সম্পদ। আর সাথের কথে বলা হচ্ছে যে জনগণই হইবেন প্রজাতন্ত্রের মালিক। সেই ক্ষেত্রে এই সম্পদটা নিয়ে এত দূর পর্যন্ত আসার আগে জনগণকে পরিষ্কার করে অবহিত করা উচিত ছিল, এবং ট্রান্সপারেন্সি এখানে একটা ঘাটতি আমরা মনে করি, আমরা দেখছি এটা। এবং কেন যেন গোপনীয়তার একটা সংস্কৃতি, মানে কালচার অফ সিক্রেসি, এবং এই পর্যন্তও তাই। এখন এই মুহূর্তে এসে এই যে দুটো প্রস্তাবনার কথা বললেন মাননীয় উপদেষ্টা, যে একটি হচ্ছে আপার লিমিট থাকবে না, আর একটি হচ্ছে লিঙ্ক করা। আমি জানি না এটা ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে লিঙ্ক করা, কিন্তু যদি হয় তাহলে আমার মনে হয় ওয়েল অ্যান্ড গুড, এটা ভালো।
প্রফেসর মোহাম্মদ, আপনি কি মনে করেন যে আপনার মধ্যে এক জায়গায় বক্তব্য আছে যে না, আমাদের সেই পর্যাপ্ত পরিমাণে গ্যাস নাই এবং এই সময় এত বড় একটা কমিটমেন্ট আমাদের করা উচিত না, কিন্তু আমরা কিন্তু সবসময় বলে এসেছি যে না, গ্যাস রপ্তানি করাটা ঠিক নয়, কিন্তু এর সাথে যদি ভ্যালু অ্যাডিশন হয়, এর সাথে যদি আমার ফার্টিলাইজার হয়, এর সাথে যদি আমার স্টিল মিল হয়, তাহলে কিন্তু গ্যাস আমরা ফরেন ইনভেস্টমেন্ট, বৈদেশিক বিনিয়োগ আমরা এখানে ওয়েলকাম করতে পারি বা স্বাগতম জানাতে পারি। আপনি কি এই ধারণার সাথে কি মত আপনার? টাটার বিনিয়োগ কিংবা সাম্প্রতিককালে বিনিয়োগের যে উৎসাহ, সেখানে বাংলাদেশের গ্যাস এবং কয়লাকে কেন্দ্র করে এই বিনিয়োগের প্রস্তাবগুলি আছে। সুতরাং গ্যাস এবং কয়লা নিয়ে যে কোনো আলোচনা বা যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস মনে রাখা দরকার। একটা হচ্ছে যে এটা অনবায়নযোগ্য সম্পদ, নবায়ন করা যাবে না। একবার যদি শেষ হয়ে যায়, একটা যদি ভুল সিদ্ধান্ত হয়, সংশোধন করার কোনো উপায় নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এর পরিমাণ এখন পর্যন্ত যে প্রমাণিত মজুদ আছে বাংলাদেশের জন্য, গ্যাস এবং কয়লা দুটোই খুব সীমিত। 3 নাম্বার হচ্ছে বৈশ্বিক পরিপ্রেক্ষিতটা খুবই আনসার্টেন, খুবই অনিশ্চিত, এবং এটা কতদূর পর্যন্ত যাবে অনিশ্চয়তা, সেটা আমরা জানি না। সুতরাং সেই ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তার প্রশ্নটা বিবেচনা করতে গেলে আমাদের বৈশ্বিক পরিপ্রেক্ষিতটাও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এই তিনটা জিনিস মাথায় রেখে যদি আমরা টাটা বলেন, এশিয়া এনার্জি বলেন, প্রস্তাবগুলি, হ্যাঁ, কয়লা গ্যাস এগুলি নিয়ে, তাহলে কিন্তু বিষয়গুলির পর্যালোচনা শুধুমাত্র দাম কেন্দ্রিক হবে না। দাম ছাড়াও পুরো বিষয়টাকে আমরা কিভাবে দেখছি সেটার পরিপ্রেক্ষিতে জ্বালানি নিরাপত্তা প্রশ্নটা স্বচ্ছতা থাকে, তাহলে তো আপনার কোনো না, শুধু দাম না, অন্য জ্বালানি নিরাপত্তা প্রশ্নটা বিবেচনা করতে গেলে আরো কিছু, যেমন ধরেন টাটার বিনিয়োগ প্রস্তাবের মধ্যে একটা অংশ হচ্ছে গ্যাস নিয়ে, আরেকটা অংশ হচ্ছে কয়লা নিয়ে। গ্যাস নিয়ে তাদের যে প্রস্তাব, সেটা মাহমুদ সাহেব যেটা বলেছেন, গ্যাসের দামের প্রশ্ন, সেইখানে তাদের একটা $1.5 যে প্রশ্নটা আসলো, যে $1.5 তারা দিচ্ছে, এটা ঠিক নয় ইত্যাদি, যেটা বললেন মাহমুদ সাহেব, সেই $1.5 হচ্ছে তাদের একটা ফ্লোর প্রাইস। তারা বলছে যে ফ্লোর প্রাইস থাকবে $1.5, যেটা প্রথম 6 বছর পর্যন্ত তারা দেবে, 5-6 বছর পর্যন্ত। তারপরে সেটা বাড়বে, এবং তাদের প্রস্তাব অনুযায়ী সেটা হচ্ছে তারপরে হচ্ছে সিলিং হচ্ছে $4। এটা হচ্ছে তাদের ডকুমেন্ট থেকে আমি বলছি, তাদের যে ডকুমেন্ট, $1.5 এটা ফর্মুলার জন্য $1.5 একটা ব্যবহার করা হয়েছে। ইট ইজ প্রোডাক্ট লিংক। কিন্তু সেটা $1.5 দেবে, এটা কিন্তু বলে $1.5 হচ্ছে ফ্লোর প্রাইস। যদি ন্যূনতম, যদি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট লিংকিং প্রাইস, যেটা যে ফর্মুলাটা তারা ব্যবহার করছে, সেই ফর্মুলায় $1.5 পর্যন্ত নামতে পারে। আজকে যেটা না, এই প্রাইসটা $1.5 পর্যন্ত নামতে পারে, এটা আমি টাটার ডকুমেন্ট থেকেই বলছি। তারপরে হচ্ছে যে যদি বাড়ে, সেটা বাড়লে $4 পর্যন্ত উঠতে পারে, সেটা হলো তাদের কথা। এই প্রোডাক্ট লিংকিং ফর্মুলাটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য নতুন না। টাটার অভিজ্ঞতা পর্যালোচনা করতে গেলে আমাদের আরো দুটো অভিজ্ঞতা পর্যালোচনা করতে হবে, যেটা রেফারেন্স টাটা সবসময় দেয়। একটা হচ্ছে কাফকো, বড় আকারের বিনিয়োগের কথা যেটা বলা হচ্ছে, যে টাটার বড় আকারের বিনিয়োগ, সুতরাং এটা একটা বিরাট অপরচুনিটি। একসময় কাফকোর বিনিয়োগটাও খুব বড় আকারের বিনিয়োগ ছিল, বৃহত্তম বিনিয়োগ ছিল, এবং সেই কাফকোর বিনিয়োগের সময় বলা হয়েছিল যে এটা হচ্ছে মাইলস্টোন একটা, এবং কাফকোর বিনিয়োগেও এই প্রোডাক্ট লিংকিং ফর্মুলা ছিল, এবং সেই ফর্মুলা অনুযায়ী কখনো কখনো প্রাইস $1 নিচে নেমে গেছে, সেটা দিতে হয়েছে, এবং তাকে গ্যাস সরবরাহের একটা বাধ্যবাধকতা ছিল। সেই বাধ্যবাধকতা থাকার কারণে চিটাগাং সার কারখানা যেটা আছে সরকারি, সেটাতে গ্যাস সরবরাহ স্থগিত রাখতে হয়েছে, রেখে কাফকোতে দিতে হয়েছে। কিন্তু সেই কাফকো যে দামে গ্যাস নিয়েছে, সেটা যেহেতু তাকে ভর্তুকি দিতে হয়েছে, সুতরাং তার শেষ পর্যন্ত এসে 2005 সাল পর্যন্ত দেখা যাচ্ছে যে তাদের যে বিনিয়োগ, তার চাইতে বেশি আমাদের ভর্তুকি গেছে কাফকোতে। এখন পর্যন্ত কাফকোর অবস্থা ভালো না, একটা লায়াবিলিটি, বড় ধরনের লায়াবিলিটি। এটা হচ্ছে কাফকোর রেফারেন্সই কিন্তু টাটা সবসময় দিয়ে থাকে। আরেকটা রেফারেন্স তারা দেয়, সেটা হচ্ছে এশিয়া এনার্জি। তারপর যে এশিয়া এনার্জির সাথে আপনাদের একটা সমঝোতা আছে, সুতরাং একই রকম সমঝোতায় আমরা বড় পুকুরিয়াতে ওপেন পিট মাইনিংয়ে করতে চাই। এবং বাংলাদেশে একটা কয়লা নীতি করা হয়েছে, যে কয়লা নীতিটা মাহমুদ সাহেব আগে বলেছেন, আমার আগেও আলোচনায় উনি বলেছেন যে কয়লা নীতিটা হলে উনি বলেছিলেন যে এশিয়া এনার্জির সঙ্গে যে চুক্তি হয়েছে সেটা জাতীয় স্বার্থ বিরোধী, উনি নিজে স্বীকার করেছিলেন, আগে হয়েছে, ওনার আগে হয়েছে। কিন্তু এটা কারেকশন হবে কয়লা নীতির মাধ্যমে। সেই যে কয়লা নীতিটা হয়েছে, সেই কয়লা নীতিতে কিন্তু যে ধরনের চুক্তি হয়েছিল ওপেন পিট মাইনিং, সেই ওপেন পিট মাইনিংটা রেখেই কয়লা নীতিটা করা হয়েছে। এবং কয়লা নীতি হয়ে সিদ্ধান্ত হবে এটা বলা হলেও, কয়লা নীতির যে পরিশিষ্ট অ্যানেক্সচার,
সেখানে দেখানোই আছে যে ফুলবাড়ি কয়লা প্রকল্পটা এশিয়া এনার্জি পাবে, বড় পুকুরিয়া কেউ টাটার নামেই দেখানো ছিল। সুতরাং এটা মোটামুটি একটা সিদ্ধান্ত আগে থেকে আছে, কিংবা একটা বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে সেইভাবে। আমি আমার মনে হয় এই স্টেজে আমি একটু মীর নাসির সাহেবকে আনতে চাই। এই যে এখন আজকে মাহমুদুর রহমান সাহেব বললেন যে লেটেস্ট যে নিউজগুলো, যেটা আপনার কোনো ফ্লোর প্রাইস থাকছে না এবং $3.60 অবধি যেতে পারে, এগুলো আমরা কিন্তু আগে জানতাম না, আজকে আমরা প্রথম শুনলাম। এবং প্রফেসর অনু মোহাম্মদ যেটা বললেন যে ঠিক আছে, দেশীয় সম্পদ এটা আমরা জানি না যে আমাদের কত গ্যাস আছে, বা আমাদের কয়লারও আমরা কতটা প্রাকৃতিক সম্পদ, সেটা আমাদের এটা রিনিউয়েবল না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আপনি মনে করেন ব্যবসার দিক থেকে টাটার প্রপোজালটা আপনার কি মনে হয়, দেশের জন্য ভালো হবে না খারাপ হবে? দেশের স্বার্থ প্রথমে সংরক্ষণ করতে হবে, তারপর একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। কারণ টাটা তো এখানে চ্যারিটি করতে আসছে, তারা ব্যবসা করবে, তো বাংলাদেশের স্বার্থটা প্রথমে সংরক্ষণ করতে হবে। একটা কথা মাহমুদ সাহেব বলেছেন যে এই প্রথম একটা জনগণ জানতে পেরেছে প্রপোজাল সম্বন্ধে আগে, এটা আমি ধন্যবাদ জানাই, কিন্তু এটা আংশিক হওয়াতে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তা আমি টাটাকে বলেছি যে যদি টাটার ডিল করতে হয়, সেটা হচ্ছে যে ওই ক্যাপিংটা থাকতে পারবে না, আর ফ্লোর রেটটা যেভাবে প্রপোজাল দিয়েছে অপশন 1 or 2 যেটার মধ্যে বাংলাদেশ সরকার গ্রহণ করে, 2 ইজ অবভিয়াসলি বেটার। তারপরে আমি যেটা বলেছি সেটা হচ্ছিল যে কোলের ব্যাপারে, কোল মাইনিংয়ে তারা সবসময় টানছে যে এশিয়ান এনার্জির তাদের প্রপোজালে রয়েছে যে এশিয়ান এনার্জির ভিত্তিতে। আমি এশিয়ান এনার্জির লোক যখন আমার সাথে দেখা করতে এসেছিল, আমি বলেছি তোমার আমার কাছে আসার দরকার নেই, কারণ তোমার সাথে একটা বিএসপির গভর্নমেন্টের একটা এগ্রিমেন্ট ছিল, তুমি সেটা কিনে নিয়েছো, তুমি গভর্নমেন্টকে সেটা ইমপ্লিমেন্ট করার জন্য বলতে পারো, কিন্তু আমার কাছে যদি আসো আমি বলবো যে এটা রিনেগোশিয়েট করতে হবে। কেন এই বিএসপির সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল তাতে দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, রয়্যালটি এবং আনলিমিটেড স্কোপ অফ এক্সপোর্টিং কোল। কারণ আমি এখানে একটা জিনিস, এই যে সীমিত সম্পদ কোলের এখন পর্যন্ত যে প্রোভেন দেখা যাচ্ছে, ভারতের রানীগঞ্জের টোটাল ডিপোজিটের 1/10 মাত্র বাংলাদেশে, ওইখানে 20 বিলিয়ন টন, এখানে আমাদের 2 বিলিয়ন টন অ্যাপারেন্টলি রয়েছে। আমি এখানে একটা রেফারেন্স টানতে চাই, প্যাসিফিক একটা আইল্যান্ড ছিল নারো, আপনারা সবাই জানেন, যে একটা রক ফসফেট সমৃদ্ধ দেশ ছিল। 60s-70s তারা কিন্তু ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি ছিল। এই রক ফসফেটটা অস্ট্রেলিয়ানরা, নিউজিল্যান্ড এবং ব্রিটিশরা এরা এক্সপ্লোর করে নিয়ে যায়, এখন সেটা কিন্তু ব্যাংক্রাফট হয়ে গেছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা লেসন হওয়া উচিত, বিশেষ কোলের ব্যাপারে। সেই জন্য আমরা বলেছি সবসময় যে স্বার্থটা সংরক্ষণ করতে হবে, বাংলাদেশের স্বার্থ। তারপরে আমরা ফেডারেশন থেকে আমরা তো এফডিএস ওয়েলকাম করি। আচ্ছা, তাহলে আমি এই পর্যায়ে জনাব মাহমুদুর রহমানকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি মনে করেন যে কোনো একটা নেগোসিয়েশন যখন চলে, নেগোসিয়েশন কিন্তু হাইলি টেকনিক্যাল, খুবই টেকনিক্যাল ব্যাপার, এবং আমরা যে নেগোসিয়েশনে দেখেছি যে এখানে বেশিরভাগই আপনার আমলাতান্ত্রিক, মানে সেখানে আমলারা আছে, তারা কতদূর এই এক্সপার্টিসটা আছে তাদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস নেগোসিয়েশন করা, এবং এটা একটা প্রশ্ন আপনার কাছে যে সেই দক্ষতাটা আমাদের আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, আপনি কি মনে করেন এই যে অফিসিয়াল সিক্রেটস একটা দিয়ে, যেটা সবসময় আপনার একটা ভয় দেখায় যে না আমরা যা নেগোশিয়েট করব আমরা এটা অফিসিয়াল সিক্রেটস একটা ভয় দেখিয়ে কোনো কিছু প্রকাশ করব না, স্বচ্ছতা থাকবে না, আপনি কি মনে করেন যে এই টাটার ব্যাপারে সেই দক্ষতা আমাদের কি ছিল, নেগোশিয়েটিং দক্ষতা, বা আপনি কি মনে করেন যে প্রথম দিক থেকে সেই স্বচ্ছতাটা ছিল কিনা? অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে দক্ষতাটা আগে আমি বলিনি, আমরা শিখছি। এমন আমি বলবো না যে টাটা ইজ এ প্রাইভেট কোম্পানি এবং তাদের অনেক কনসালটেন্ট আছে, অনেক টাকা তারা খরচ করতে পারে, যেটা বাংলাদেশ সরকার পারে না। কিন্তু আমার মনে হয়েছে যে টাটার পুরো এক্সারসাইজটা আমাদের জন্য একটা লেসন হয়ে থাকবে এবং খুব পজিটিভ লেসন হয়ে থাকবে। কেন বলছি আমি, এই প্রথমবারের মতো আপনি দেখুন যে আমরা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো একজন সম্মানিত অর্থনীতিবিদকে আমরা এটার সাথে সম্পৃক্ত করেছি। এর আগে কিন্তু কখনো কাফকোর ব্যাপারে যে এক্সাম্পল দেয়া হলো, কাফকোর সময় এরকম কিছু করা হয়নি। আমরা এডিবির কনসালটেন্টকে বলেছি যে তোমাদের মতামতটা তোমরাও আলাদাভাবে আমাদেরকে দিয়ে দাও, এবং এই মতামতগুলো কিন্তু সবাইকে জানানো হয়েছে। আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে স্বচ্ছতার প্রশ্ন আপনি যেটা বললেন, আমি বুঝতে পারছি না যে এত আলোচনা হওয়া সত্ত্বেও এর পরেও স্বচ্ছতার প্রশ্ন কিভাবে উত্থাপিত হতে পারে।
আমিও তো বাংলাদেশের বেসরকারি খাতের একজন লোক। প্রিয় দর্শক, এখন আমরা একটা বিরতি নেব এবং বিরতির পরে আমরা আবার ফেরত আসছি। দিনের ক্লান্তি মুছে প্রতিদিন সন্ধ্যায় চ্যানেল ওয়ানে দেখুন সাঁঝবেলা। প্রযোজনায় দেবাশিস রায়। সাঁঝবেলা দেখুন প্রতিদিন সন্ধ্যা ৬টায়। বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল ওয়ানের আয়োজন। তোমার মনে কোনো ক্ষোভ নেই তো? তোমার হাতে সময় নেই বলেই আমার হাতে অনেক সময়। তোমার বোধহয় বড্ড একা লাগে, তাই না চারু? বোঠান কোথায়? কি ঠাকুরপো তুমি? কিন্তু সেটা কি?
নতুন ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ফেয়ারনেস ক্রিম। দারুণ দারুণ লাগছে। হ্যাঁ, সেন্ট মার্টিন। হ্যাঁ বাবা, আমার ফোনে নাই তো। একজন কিন্তু এগিয়েই থাকে। সেন্ট মার্টিনের এই আনন্দের মাঝে থেকেও একজন থাকতে পারে সবখানে। একটেল, আপনাকে এগিয়ে রাখার প্রত্যয়ে। শোনো বলি প্রাণের কথা, দেশ করার আশা ভরসা, দেশ আমার আমার দেশ, আজ করার অঙ্গীকার। দেশ আমার আমার দেশ, আজ করার অঙ্গীকার। দেশ আমার আমার দেশ, আজ করার অঙ্গীকার। দেশ আমার আমার দেশ, দেশ আমার আমার দেশ, দেশ আমার দেশ আমার আমার দেশ। এবং মিনারভেল সিমেন্ট, দেশ করার অঙ্গীকার। জনাব মাহমুদুর রহমান সাহেব, আপনি বলছিলেন দক্ষতা এবং স্বচ্ছতার উপরে। দক্ষতা আমরা শিখছি, কিন্তু আমি সবসময় বাংলাদেশের শক্তির উপরে বিশ্বাসী এবং আমি বাংলাদেশ নিয়ে গর্ববোধ করি একজন বাংলাদেশী হিসেবে। কাজেই সবকিছু নেগেট করে দেওয়ার যে একটা টেন্ডেন্সি আমাদের দেশে আছে, যে আমরা কিছুই পারি না, এটার সঙ্গে আমি একেবারেই একমত নই। কিন্তু শেখার তো কোনো শেষ নেই। কাজে টাটার এই নেগোসিয়েশন থেকে আমার মনে হয় আমাদের ব্যুরোক্রেসি অনেক কিছু শিখতে পেরেছে। 22 মাস কেন লাগলো? না, আমি ওটাতে আসছি। তার আগে একটু স্বচ্ছতার কথা বলে দিই। আর স্বচ্ছতার ক্ষেত্রে আমি তো বলতে পারি এটা একটা মাইল ফলক হয়ে থাকবে, যে টাটার নেগোসিয়েশন যেভাবে করা হয়েছে, মিডিয়াকে জানানো হয়েছে, জনগণকে জানানো হয়েছে। আপনারা যেটা বলছেন যে আজকে যতটা স্বচ্ছভাবে আপনারা দামটা বুঝতে পারছেন, বারাকাত সাহেব একটু আগে বললেন, এটা আগে বোঝেননি। আগে না বোঝার কারণটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত সচিব কমিটি তাদের মূল্যায়ন শেষ না করছে, ততক্ষণ পর্যন্ত জনগণকে জানানোর তো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আজকে যেহেতু মূল্যায়ন শেষ হয়েছে, এজন্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আরেকটি আমি কয়লা নীতির প্রসঙ্গে আমি বলবো, কয়লা নীতি প্রসঙ্গে কিছু ভুল ব্যাখ্যা প্রফেসর আনু মোহাম্মদ সাহেব দিয়েছেন। তার মধ্যে একটি হলো যে কয়লা নীতি যেটা করা হয়েছে, তার ফলে স্বচ্ছতার যে কথাটা বললেন আপনি, সেটা নিশ্চিত করা হয়েছে। যেমন আমরা জানি যে কোনো এক সময় এক আমলার এক কলমের খোঁচায় রাতারাতি কয়লার রয়্যালটি 20% থেকে 6% নামিয়ে আনা হয়েছিল, রাতারাতি। এবং দুর্ভাগ্যজনকভাবে যে আমাদের বিভিন্ন সেমিনারে ওই ব্যক্তি যার সিগনেচারের মাধ্যমে এটা করা হয়েছিল, কয়লা নীতি নিয়ে অনেক সমালোচনা করেছেন। অথচ এই কয়লা নীতি যদি আজকে গৃহীত হয়, তাহলে রাতারাতি এটার রয়্যালটি 6% থেকে 17% উন্নীত হবে। এটা গেল একটি। দ্বিতীয় যে জিনিসটা কয়লা নীতিতে বলা হয়েছে, যে মাইনিংয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে কিভাবে মাইনিং হবে সেটা ডিপেন্ড করবে কতগুলো প্যারামিটারের উপরে। প্যারামিটারটা কি? যে ওই কোলের জিওলজিক্যাল স্ট্রাকচারটা কি, এক। দ্বিতীয় হলো টেকনোলজিক্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি। তৃতীয় হলো যে জনগণকে যদি রিসেটেলমেন্ট করতে হয়, যেটাকে আমরা সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট বলি, এগুলোর সব বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। আর একটা ব্যাপার হচ্ছে যে টাটা যে বড় পুকুরিয়ার ক্ষেত্রে যে প্রস্তাব দিয়েছে, সেটার সম্পর্কেও জনগণের জানা দরকার, কারণ অনেক বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে। আজকে সচিব কমিটি যেটা বলেছে, তার তিনটে দিক আছে। তার একটি দিক হলো যে এখন পর্যন্ত সরকারের প্রায় $270 মিলিয়ন খরচ হয়েছে এই বড় পুকুরিয়া কয়লা খনিতে। প্রথম কথা হচ্ছে যে টাটাকে হয় $270 মিলিয়ন ক্যাশ পেমেন্ট করতে হবে, অথবা এই $270 মিলিয়ন বাংলাদেশ সরকারের ইকুইটি হিসেবে গ্রহণ করতে হবে প্রজেক্টে। দ্বিতীয়টি হলো, যেহেতু লাইসেন্স দেওয়া হয়েছে বড় পুকুরিয়া কোল মাইন কোম্পানির নামে, সেই লাইসেন্সের বিপরীতে 10% মালিকানা ফ্রি দিতে হবে এর উপরে, এই ইকুইটির উপরে। এবং তারপরে আরেকটি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আরেকটি জিনিস বলা হয়েছে, যে এই দুটো পয়েন্টের উপর বেসিস করে সুইস চ্যালেঞ্জ পদ্ধতিতে একটি টেন্ডার করা হবে, এবং সেই টেন্ডারে যদি অন্য কেউ এর থেকে বেটার কোনো অফার দেয়, তাহলে পরে টাটাকে প্রথম রাইট অফ রিফিউজাল দেওয়া হবে ওটা ম্যাচ করার জন্য। তো এত কিছু করার পরেও যদি বলা হয় যে রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা হয়নি, তাহলে এটা খুব দুঃখজনক হবে বলেই আমার মনে হয়। কিন্তু এটা তো প্রচার হয়নি, প্রচার হওয়ার সময় হয়নি।
প্রচার হওয়ার সময় দিতে হবে, আর কাজ করার সময় দিতে হবে। কাজ করার আগেই যদি আমরা একটা বিনিয়োগ নিয়ে সমালোচনা করি, তাহলে বিনিয়োগ সম্পর্কে বিদেশিদের রং সিগন্যাল দেওয়া হচ্ছে, যেটা আমার কাছে মনে হচ্ছে খুব দুঃখজনক। আরেকটি বিষয় আমি একটু বলে নেই, তারপরেও কথা আছে। এটা তো গেল সচিব কমিটির মূল্যায়ন। এখন ক্যাবিনেট যদি সিদ্ধান্ত নেয় যে যত টাকাই দেওয়া হোক, কোনো অবস্থাতেই বড় পুকুরিয়া আমরা বিদেশি কোনো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করব না, তাহলে তো ভিন্ন কথা। তাহলে এই যে আলোচনা আমরা করছি এটা একাডেমিক। কিন্তু ক্যাবিনেটের ওই সিদ্ধান্ত নেয়ার জন্যে সচিব কমিটিতে কিছু তথ্যপাত্র দিতে হবে। সেই তথ্যপাত্রটি আমার মনে হয় খুব সাকসেসফুলি সচিব কমিটি আজকে করতে পেরেছে। এইখানে আমি ডক্টর বার্কা থেকে জানতে চাই যে আমাদের কি এরকম বিনিয়োগ আনা উচিত কি উচিত না, যেখানে প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা আছি, যেখানে আমাদের ভ্যালু অ্যাডিশন হচ্ছে, এবং প্রফেসর আনু মোহাম্মদ ভালো বলেছেন যে ঠিক আছে, যেখানে সম্পদটা খুব সীমিত, সেখানে যদি আমরা এই সম্পদটা দিয়ে দিই বিদেশি বিনিয়োগদের, তাহলে আমাদের যে জনসাধারণ তারা ধরেন গ্যাস পাবে না, বা তারা আরেকটা যেটা কয়লা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে ওপেন পিট মাইনিং এ পরিবেশ দূষণ হবে। তো এইগুলো নিয়ে টাটার বিনিয়োগ কি আপনি মনে করেন কস্ট বেনিফিট রেশিওতে বাংলাদেশের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? আমার জানা মতে এটার কোনো কস্ট বেনিফিট অ্যানালিসিস হয়নি, কম্পারেটিভ কস্ট বেনিফিট অ্যানালিসিস টাটা ভার্সেস আদার্স এটা হয়নি। আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন, তবে আমি যেটা মনে করি, আমি অনেক জায়গায় বলি এবং সেটা ইউটোপিয়া মনে করা হয়, সেটা হলো এরকম যে বাংলাদেশে টাটা যে বিনিয়োগটা করতে আসছে, যদি টাকার অঙ্কে শুধু বলেন 21,000 কোটি টাকা, $3 বিলিয়ন, এবং এইটার এগেনস্টে বেনিফিটটা কার কি, আমরা এত স্বচ্ছতার কথা বলছি, এটা কিন্তু এখনো বলা হয়নি। এখন পর্যন্ত গ্যাসের মূল্য নিয়ে কথাবার্তা হচ্ছে এবং সেই কথা আমরা নিজেদের মধ্যে বলছি এবং একমত হচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমার একটা প্রস্তাব, সরাসরি প্রস্তাব, যে সরকার একটা শ্বেতপত্র কেন প্রকাশ করেন না জনগণকে জানানোর জন্য যে এই সিচুয়েশন, দ্বিমত হওয়ার কিছু নেই, এই হচ্ছে ঘটনা। উনি হয়তো বলবেন যে এখনো সময় হয়নি, সময় যেতে 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 অক্টোবর মাস চলে আসবে, কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে চলে যাবে এবং এটার একটা রাজনীতিকীকরণ হচ্ছে, এটা একদিকে দেখছি। আমাকে অর্থনীতিবিদ হিসাবে আপনি জিজ্ঞেস করছেন, আমি সরাসরি বলি 21,000 কোটি টাকা ঘটনা। আজকে আপনি শুরুতেই বলেছেন যে ইনভেস্টমেন্ট অ্যাজ পার্সেন্ট অফ জিডিপি এবং সেভিংস অ্যাজ পার্সেন্টেজ অফ জিডিপি, এই দুটার গ্যাপ, সেই গ্যাপ থেকেই বিনিয়োগটার প্রয়োজন। সেই গ্যাপের হিসাবটা যদি জিডিপি ধরে করি 4.49% অফ দ্য জিডিপি, হুইচ ইজ 15,000 কোটি টাকা। 15,000 কোটি টাকার জন্য বাইরে বিদেশি বিনিয়োগকারীদের ডাকা অথবা বিদেশি সাহায্য নেওয়া, এটা হচ্ছে প্রসঙ্গ। আমার জানা মতে বাংলাদেশে 7 লক্ষ কোটি টাকা কালো টাকা আছে। আমি যদি ধরে নিই এর 50% ক্যাপিটাল ফ্লাইট হয়েছে, তাহলে 3.5 লক্ষ কোটি টাকা কালো টাকা এই দেশে আছে। আমরা কেন এই কালো টাকার মালিকদেরকে কোনোভাবে বুঝিয়ে আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে, যেটা মাহমুদুর রহমান ভাই বলেন, আমিও বলি যে ম্যানুফ্যাকচারিং সেক্টর এটা ডেভেলপ করা, সার্ভিস সেক্টর ডেভেলপ করা বা রিয়েল এস্টেট ডেভেলপ করা ইজ নট ডেভেলপমেন্ট। আপনার লং টার্ম ডেভেলপমেন্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা সবাই বলি বুঝে না বুঝে, আমি মনে করি এটা ম্যানুফ্যাকচারিং সেক্টর। সেইখানে এই 3.5 লক্ষ কোটি টাকা কালো টাকা যদি থেকে থাকে, 21,000 কোটি টাকা তার কত অংশ? উনি সচিব কমিটির কথা বলছেন, সচিব সহ শ্রদ্ধা নিয়েই বলছি, বাংলাদেশে 15,000 কোটি টাকা বছরে ঘুষ খাওয়া হয়। এই হিসাব 30 থেকে 40,000 কোটি টাকা ঋণ খেলাপি। এই হিসাবগুলো যদি আমরা সামনে নিই, আমি জানি এখনই বলবেন উনি যে হ্যাঁ, এটা বলেছেন অতীতকালে যে হ্যাঁ, আমাদের ইনভেস্টরদেরকে উৎসাহিত করা, বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা। আমি সেটা বলি 21,000 কোটি টাকা ঠিক, কিন্তু এর যে একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে না, 21,000 কোটি টাকা আপনার প্রায় ধরেন 25,000 হতে পারে, 30,000 হতে পারে। তারপরে আমি আপনাকে বলি যে আমরা খোলামেলা আলাপ করছি, এইটা কিন্তু হবে নর্থ বেঙ্গলে, এবং নর্থ বেঙ্গলে আপনি জানেন যে যমুনা নদীর ওপারে কিন্তু সেই
বাংলাদেশে এইচআর কয়েল থেকে সিআই শিট তৈরি হয়। বাংলাদেশে বেসিক কোনো স্টিল ইন্ডাস্ট্রি নেই। টাটা এখানে যেটা তৈরি করবে, তার যে প্ল্যানিং, সেটা হলো তারা এইচআর কয়েল তৈরি করবে। তার মানে এইচআর কয়েল যেটা ইম্পোর্ট করে আনা হয় সেই জিনিসটা তারা ইম্পোর্ট তৈরি করবে। সাবস্টিটিউশন, তার মানে ইম্পোর্ট সাবস্টিটিউশন। কাজে আমার কাছে একেবারেই ব্যাপারটা পরিষ্কার না যে যারা বলছেন বাংলাদেশের এসব বিনিয়োগকারীরা যে তারা থ্রেটেন্ড হবেন, কিভাবে আমার কাছে আমার ক্ষুদ্র সেখানে একটা আমার মনে হয় কোন তাদেরকে ইম্পোর্টের কোন তারা ইম্পোর্টের মাধ্যমে, ট্রেডিং এর মাধ্যমে তারা যে লাভটা করেন সেটা থ্রেটেন্ড হবে কিনা। আচ্ছা, তাহলে আমি ঠিক আছে, এটা আদারওয়াইজ আমি এই বিষয়ে এখানে অনেকগুলি বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে স্বচ্ছতার যে বিষয়টা আসলো, স্বচ্ছতার বিষয়ে আমার মনে হয় যে এখানে বিভিন্ন ধরনের নাগরিক যে গোষ্ঠী এবং বিশেষজ্ঞদের মধ্যে যারা সরকারি বিভিন্ন কমিটিতে নাই, তারা উদ্বেগের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করাটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন রেখেছে এই বিষয়টা জনগণের মধ্যে আসা। সরকারের মধ্যে থেকে যে এসছে তা না, এটা বিভিন্নভাবে প্রশ্ন করে সমালোচনার মধ্যে দিয়ে এই বিষয়গুলি এসছে। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক সময় রেফারেন্স হিসেবে, যেমন এই মাহমুদ সাহেব বললেন এডিবির স্টাডির উপরে সরকার নির্ভর করছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে টাটার বিনিয়োগ অংশীদার কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংকও তার বিনিয়োগ অংশীদার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এখন অংশীদার না, ওয়ার্ল্ড ব্যাংক অংশীদার। তারা কমিটমেন্ট করেছে যে তারা ফিনান্স করবে, এটা আমি টাটার ডকুমেন্ট থেকে বলছি। কি তারা অংশীদার? টাটার ডকুমেন্ট তারা ফিনান্স করবে। সুতরাং তাদের এই বিনিয়োগটা তাদেরও বিনিয়োগ এক হিসেবে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট একটা রেফারেন্স হিসেবে আসে যে তাদের স্টাডি, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এটা হচ্ছে তাদের নিযুক্ত। আপনি আপনার না বললেও এটা রেফারেন্স হিসেবে আসে বিভিন্ন সময়। সুতরাং এই রেফারেন্সগুলিও কিন্তু আমাদের একটা খেয়াল করতে হবে। আর এছাড়া কয়লা নীতির কথা উনি যেটা বললেন, কয়লা নীতিতে উনি যেটা বললেন এগুলো বলা আছে যে সমীক্ষা করতে হবে, ইত্যাদি করতে হবে, ইত্যাদি করতে হবে। কিন্তু আরও যে কথাগুলো বলা আছে সেটা তিনি বলেন নাই। সেটা হচ্ছে যে প্রথমেই উনি যেটা বললেন যে আমাদের সবকিছু নেগেট করা ঠিক না এবং আমরা পারি না, এই কথাটা বলা হয় সবসময়। আমি কয়লা নীতির পাতা ধরে ধরে আলোচনা করলে এটা আমরা পরিষ্কার দেখব। প্রথম পাতাতেই বাংলাদেশের বিরুদ্ধে একটা স্ল্যান্ডার আছে, শুরুই হয়েছে স্ল্যান্ডার দিয়ে। সেটা হচ্ছে যে বাংলাদেশে কয়লা সম্পদ আছে যথেষ্ট ভালো, খুবই উন্নত মানের কয়লা, কিন্তু এটা ওঠানোর মতো দক্ষতা, প্রযুক্তি এবং পুঁজি বাংলাদেশের নাই। এখন এই যে নাই, এই কথাটা প্রথম পৃষ্ঠায় ভিশন স্টেটমেন্টে এই কথাটা বলার আগে কি দরকার কয়লা উত্তোলনের জন্য এবং তার জন্য কি দক্ষ জনশক্তি দরকার, কি পুঁজি দরকার, কি প্রযুক্তি দরকার, সেটার একটা অ্যাসেসমেন্ট হতে হবে তো। এবং কয়লা নীতি তো সেই অনুযায়ী অগ্রসর হবে। প্রথমে এটা বলা হলো কি কারণে? বলা হলো এই কারণে যে এখানে বিদেশি বিনিয়োগ লাগবে এবং সেই বিদেশি বিনিয়োগ যদি করতে হয় তাহলে তাদের মুনাফার নিশ্চয়তা দিতে হবে। মুনাফার যদি নিশ্চয়তা দিতে হয় তাহলে এক্সপোর্ট করতে দিতে হবে এবং এক্সপোর্ট করতে দিতে গেলে হিউজ তুলতে হবে, উত্তোলন করতে হবে এবং হিউজ তোলাটা একমাত্র পথ হচ্ছে ওপেন পিট মাইনিং। এটা কিন্তু কয়লা নীতির মধ্যেই আছে। আবার পাশাপাশি বলা হচ্ছে সমীক্ষা করতে হবে, ইত্যাদি করতে হবে। মানে পুরো জিনিসটা ওই সমীক্ষা করাটা একটা কিছু কথাবার্তা থাকলো, কিন্তু ইতিমধ্যে মোটামুটিভাবে একটা সিদ্ধান্তের মতো জায়গা, কারণ হিউজ ভলিউমে তুলতে গেলেই আপনার তখন তুলতে হচ্ছে। এখন এখানে বড় একটা প্রশ্ন হচ্ছে যে আপনার যদি রপ্তানি করতে হয়, যদি রপ্তানির যুক্তি হয় যে ডোমেস্টিক ডিমান্ড নাই, যদি ডোমেস্টিক ডিমান্ড নাই থাকে, এই কয়লার যদি আমাদের জ্বালানি চাহিদার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে, তাহলে কি কারণে পুরো অঞ্চল, আপনি উত্তরবঙ্গে উন্নয়নের কথা বললেন, উত্তরবঙ্গ একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। ফুলবাড়ি প্রথমত এবং পরে পরিবেশের দিক থেকে পুরো মরুভূমি। পরিবেশ মানে কি? মানুষ সেখান থেকে উদ্বাস্ত হবে, লক্ষ লক্ষ মানুষ, দুইটা মিলিয়ে। কয়লা না, হচ্ছে যে টাটার ইনভেস্টমেন্ট, না ওই টাটার ইনভেস্টমেন্টের প্যাকেজের মধ্যে তো বড় পুকুরিও আছে, আছে। তো সব মিলিয়ে ওই উত্তরবঙ্গ তো একটা জায়গায় পুরো ধ্বংসস্তূপ হবে, আরেকটা জায়গায় হয়তো একটা স্টিল মিল দাঁড়িয়ে থাকে। আপনি কি মনে করেন যে টাটার যে ইনভেস্টমেন্টটা নর্থ বেঙ্গলে এবং প্রফেসর আনু মোহাম্মদ যেটা বলেন, আপনি কি মনে করেন যে পরিবেশের দিক থেকে, বা যেটা আমরা বারে বারে ঘুরে আসি কস্ট বেনিফিট রেশিওতে আপনি কি মনে করেন যে টাটার বিনিয়োগ আমাদের দরকার আছে? একটা প্রথমে পরিবেশগত ব্যাপারটা, নেশন উইল হ্যাভ টু ডিসাইড যে আপনি ওপেন পিটে যাবেন না ভার্টিক্যাল বোরিং সিস্টেমে যাবেন, যেখানে 18% রিকভারি অ্যাজ এগেইনস্ট 80%, এটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ হচ্ছে আপনি কোনটায় যাবেন, এখানে এই ফ্যাক্টরগুলি আসবেই। ওপেন পিটে গেলে আপনার রিসেটেলমেন্টের ইস্যু আসবে, ওয়াটার প্রবলেম আসবে, কারণ এই বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইয়েতে দেখা যাচ্ছে যে পানিটা উপরে, নর্মালি নিচে হয়।
এই ফ্যাক্টরগুলি আসবে। এটা কিন্তু ইটস এ ম্যাটার অফ ডিসিশন, নট ফর টাটা অ্যালোন, ইজ এ ন্যাশনাল For any investment. ফর এনি ইনভেস্টমেন্ট দিকে। কিন্তু আমি মনে করি যদি সমস্ত দিকগুলি যদি বিবেচনায়, বারাকাত সাহেব যেটা বলেছেন কস্ট বেনিফিট রেশিও করা হয়নি, কিন্তু আমি মনে করি যে আমরা দুটো ডাবল স্ট্যান্ডার্ড, আমরা ইনভাইট করবো এফডিআইস, আবার বলবো যে করবো না। এইখানে স্বার্থ সংরক্ষণ হচ্ছে কিনা এটা দেখে নিয়েই কিন্তু ডিসিশনটা নিতে হবে। আমরা কিন্তু বারবার এই একটা কথা বলেছি। এবং টাটা ইনভেস্টমেন্ট যদি আমাদের স্বার্থ সংরক্ষিত হয়, তাই 3 বিলিয়ন ইনভেস্টমেন্ট উইথ আরও যে স্পিড ওভার এফেক্ট আছে সমস্ত কিছু ধরলে কিন্তু ইকোনমিতে একটা বেনিফিট আনার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এখানে আমি একটু অ্যাড করতে চাই। ওই সিগন্যালের ব্যাপারটা বলি, যে এই যে বিদেশি বিনিয়োগের প্রতি রাইট সিগন্যাল রং সিগন্যাল কথাটা খুব আসছে। আমার মনে হয় যে একটা রাইট সিগন্যাল, আমরা যারা এই বিষয়টাকে একটা ক্রিটিক্যালি দেখছি, কিংবা আমরা যারা মনে করি যে বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিংটা একটা ইম্পর্টেন্ট এবং তার পটেনশিয়াল আছে, হাই পটেনশিয়াল আছে, বাংলাদেশের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের স্কোপ আছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের রেফারেন্স দিয়েও বলতে পারি যে 1,000 ঘনফুট গ্যাস আপনি যদি দেশের মধ্যে জ্বালানির সঙ্গে যুক্ত করে ঠিকমতো ব্যবহার করেন, সেখান থেকে $79 মূল্য সংযোজন সম্ভব, যেটা বিদেশি বিনিয়োগ দিয়ে সম্ভব না। তাইলে কস্ট বেনিফিট অ্যানালিসিসে আপনার বিদেশি বিনিয়োগকারীর কস্ট বেনিফিট অ্যানালিসিস আর আমাদের দেশের মানুষের জন্য কস্ট বেনিফিট অ্যানালিসিসটা এক হবে না। সুতরাং সেখানে রাইট সিগন্যালটা দেওয়া উচিত এটা, যে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে খর্ব করবে, যে বিদেশি বিনিয়োগ আমাদের সম্ভাবনাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাংলাদেশ সেই বিদেশি বিনিয়োগ চায় না। এইটা আমার মনে হয় যে রাইট সিগন্যাল হওয়া উচিত। একটা জিনিস কিন্তু আলোচনার বাইরে রয়ে গেল, সেটা হচ্ছিল যে 2.1 ট্রিলিয়ন সিএফটি যে গ্যাস ওভার দ্য পিরিয়ড অফ 25 ইয়ার্স ফর স্টিল প্রোডাক্ট প্ল্যান্ট এবং 20 ইয়ার্স ফর ফার্টিলাইজার, এইটার অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে। কারণ হচ্ছিল বাংলাদেশের যে চাহিদা, বর্ধিত চাহিদা, করতে হবে। আপনি কি মনে করেন? আমার কথা হলো যে বিনিয়োগের ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্তে জাতিকে আসতে হবে। আমরা একবার এক সিগন্যাল দিতে পারবো না। আমাদের প্রতিটি প্রধানমন্ত্রী বিদেশে যখন যাবেন তখন বিদেশি বিনিয়োগের কথা বলবেন, সেটা উভয় দলের প্রধানমন্ত্রী, বা যখন অ্যাম্বাসেডাররা আসবেন তাদের সাথে দেখা করতে বিদেশি বিনিয়োগের কথা বলবেন। আবার আমরা বিনিয়োগ নিয়ে একটা মিক্স সিগন্যাল দেবো যে আমরা বিদেশি বিনিয়োগ চাই না, এটা জাতি হিসাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। এটা গেল একটি। দ্বিতীয় হলো যে আমরা বিনিয়োগ বোর্ডের দায়িত্বটা অনেক সময় বোধহয় বুঝি না, জনগণের এটা বোঝা উচিত। বিনিয়োগ বোর্ডের আইন অনুযায়ী 3টি কাজ বিনিয়োগ বোর্ডের। একটি হচ্ছে দেশের প্রমোশন করা, প্রমোশনাল অ্যাক্টিভিটি বিনিয়োগ আনবার জন্য। দ্বিতীয় হচ্ছে ফ্যাসিলিটেশন করা, সহায়তা প্রদান করা, বিনিয়োগকারীরা আসলে তার জমির ব্যবস্থা করা, তার গ্যাসের ব্যবস্থা করা। আর তৃতীয় হচ্ছে যে দেশি কিংবা বিদেশি বিনিয়োগকারী তাদের জন্য একটা অ্যাডভোকেসি রোল প্লে করা। এবং এই 3টি রোল প্লে করার জন্য কিন্তু বিনিয়োগ বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এখন যদি আমরা সিদ্ধান্ত নেই যে বিদেশি বিনিয়োগের আর কোনো প্রয়োজন নেই, বাংলাদেশে প্রচুর পরিমাণে পুঁজি আছে, প্রচুর পরিমাণে টেকনোলজি আছে, তাহলে বিদেশি বিনিয়োগকে আমরা বলে দিই যে আর বিদেশি বিনিয়োগ আমরা আনবো না, তাহলে বিনিয়োগ বোর্ডের কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর দ্বিতীয় আর শেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে গ্যাসের অ্যাভেলেবিলিটির যে প্রশ্নটা আপনারা তুলছেন, গ্যাসের কনজাম্পশন যত বাড়বে এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটি তত বাড়বে, এবং গ্যাসের ডিমান্ড না হওয়া পর্যন্ত এক্সপ্লোরেশন বাড়বে না। তার একটা প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আমি। বিগত সরকারের শেষের দিকে যখন বিবিয়ানা গ্যাস ফিল্ড মোটামুটি আবিষ্কৃত হলো, 4টি বছর ধরে তারা কোনো বিনিয়োগ করেনি। কেন বিনিয়োগ করেনি? তারা তখন বলেছে বাংলাদেশের বাজারে চাহিদা নেই, এই জন্য চাহিদা নাই, এই জন্য আমি বিনিয়োগ করবো না, আমাকে যদি এক্সপোর্টের পারমিশন না দেওয়া হয়। তাহলে বিগত সরকারের শেষের দিকে এক্সপোর্ট নিয়ে কথা হয়েছে, বর্তমান সরকারের প্রথম দিকে কথা হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই বিবিয়ানা
এখানে আমাদের যারা ডায়াসপোরা আছে তারা কম্পিট করবে, অসুবিধা নাই তো। না, টাটার ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের ধরেন গ্যাস এবং কয়লা নিয়ে যে আর্গুমেন্টগুলি হচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে গ্যাসের প্রাইস, তাতে আমাদের ভর্তুকি দিতে হবে। তারা এই $3 বিলিয়ন মানে কিন্তু 20 বছরের, এটা 1 বছরের না, এটা আমাদের আবার একটু খেয়াল করা দরকার। গ্যাসের ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। আরেকটা হচ্ছে বাধ্যবাধকতা, যেটা স্টিল অ্যান্ড রোলিং মিলের কথা বললেন, তাদের একটা কনসার্ন হচ্ছে যে টাটাকে গ্যাস সরবরাহের যে বাধ্যবাধকতা আছে কিংবা সরকার যে নিশ্চয়তা দিচ্ছে এবং অন্যান্য ফ্যাসিলিটি যে নিশ্চয়তা দিচ্ছে, সেই রকম নিশ্চয়তা তারা যদি পায়, সেই রকম সুযোগ যদি তারা পায়, তারা এই সমস্ত ক্ষেত্রে আরো ডেভেলপ করতে পারে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, লাফার্জ নিয়ে কিন্তু এত হইচই কেন হলো না? লাফার্জের ব্যাপারটা হচ্ছে লাফার্জের সিমেন্ট, হ্যাঁ, সেই সিমেন্টটা কিন্তু এক্সপোর্ট করছে না তারা। হ্যাঁ, তারাও গ্যাস নিচ্ছে, কিন্তু তারা তো এক্সপোর্ট করছে না। লাফার্জের মধ্যে কিন্তু একটা বিরাট ডিফেক্ট রয়েছে, সেটা হচ্ছে কি একটা ডিফেক্ট, না আমি বিরাট একটা অনেক আমি একটাই বলছি যে তারা ক্লিংকার তৈরি করবে, আবার তারা সিমেন্ট প্রডিউস করবে, তাহলে লোকাল যারা সিমেন্ট ইন্ডাস্ট্রি সমস্ত কিন্তু শুধু টাটা নিয়ে কথাবার্তা হচ্ছে এটা ঠিক না। কিন্তু আমরা যেমন ধরেন 97-98 থেকে যখন এই পিএসসি প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট নিয়ে কথা এই বাস্তবায়ন শুরু হলো, যখন থেকে পেট্রো বাংলা একটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হলো পিএসসির কারণে, তখন থেকেই কিন্তু এই বিষয়ে কথাবার্তা হচ্ছে। অন্যান্য যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি গ্যাস এবং কয়লা নিয়ে ইনভলভ, প্রত্যেকটার বিষয়ে কিন্তু নাগরিকদের মধ্যে থেকে, বিভিন্ন রকম সামাজিক রাজনৈতিক সংগঠনের মধ্যে থেকে কথাবার্তাগুলি উঠছে, বিশেষজ্ঞদের মধ্যে থেকে কথাবার্তা হচ্ছে। এবং সেখানে উনি যেটা বললেন যে গ্যাসের চাহিদা না থাকলে এই বিদেশি বিনিয়োগকারী, এই জায়গাটা কিন্তু বড় একটা সমস্যা। বিনিয়োগকারীদের প্রয়োজন হচ্ছে খুব তাড়াতাড়ি গ্যাসটা তোলা, প্রোডাকশনে যাওয়া এবং তাড়াতাড়ি তাদের প্রফিট ম্যাক্সিমাইজ করে প্রফিট রিয়েলাইজ করা। আর বাংলাদেশের দিক থেকে প্রয়োজন হচ্ছে যে এইটা যতদিন সম্ভব আপনার চাহিদা অনুযায়ী ম্যাক্সিমাম বেস্ট পসিবল ইউটিলাইজেশনের মধ্যে যাওয়া, প্ল্যান্ড ওয়েতে। সেইখানে আমার মনে হয় মাহমুদ সাহেবের যে সমস্যাটা আমি বুঝতে পারছি, সমস্যাটা হচ্ছে যে উনি তো বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে ওনার দায়িত্ব হচ্ছে এবং বিনিয়োগ আনা, কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের কিন্তু মূল তৎপরতা বা মূল ভূমিকাটা ঠিক বিনিয়োগ আনা না। জ্বালানি মন্ত্রণালয়ের মূল দায়িত্ব হচ্ছে পুরো জ্বালানি সম্পদ নিয়ে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে যাওয়া, যেটার কারণে ওনার মধ্যে একটা টেনশন হচ্ছে। এখন জ্বালানি মন্ত্রণালয়ের অবস্থাটা দেখেন, গত বাজেটে আপনার উন্নয়নে জ্বালানি যে পুরো মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগ 1000 কোটি টাকা বরাদ্দ ছিল আগের বছরে উন্নয়ন কর্মসূচিতে, সেইটা 650 কোটি টাকা সেখান থেকে বাদ গেছে, 350 কোটি টাকা আছে। পেট্রো বাংলার শতকরা 60% পদ শূন্য, বাপেক্সের যন্ত্রপাতি পড়ে থাকছে। তার মানে আপনাদের নিজস্ব যে পটেনশিয়াল এবং ক্ষমতাটা আছে সেইটা খর্ব করার একটা প্রক্রিয়া চলছে। সেইটা খর্ব করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আমরা প্রবেশ করি, তাহলে আপনি চায়নার সাথে যে ইয়েটা করলেন, মালয়েশিয়ায় যখন পেট্রোনাস হয়, বাংলাদেশে যখন পেট্রো বাংলা হয়েছিল, পাকিস্তানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, পেট্রো বাংলা এখন হচ্ছে একটা রুগ্ন প্রতিষ্ঠান, আর মালয়েশিয়ার পেট্রোনাস এখন নিজের দেশে তো বটেই, সারা দুনিয়ায় কাজ করছে। চায়না এফডিআই আসছে, কিন্তু চায়নার সিনো, তাহলে তো অবশ্যই ঘুরে ফিরে গভর্নেন্সে আসছে। আচ্ছা, আমি একটু গ্যাসের অন্য একটা ইস্যু নিয়ে আসছেন, আমার মনে একটুখানি রেসপন্ড করা দরকার। যে বাপেক্সের ক্ষেত্রে উনি যেটা বললেন, গত 1 বছর যদি আমরা দেখি, বাপেক্সের ইতিহাসে সবথেকে অ্যাক্টিভ সময় বাপেক্স কাটাচ্ছে গত 1 বছরে। বাপেক্স গত 1 বছরের মধ্যে 3টি কূপ খনন করেছে সাকসেসফুলি 6 সপ্তাহের মধ্যে, কোনোটাতে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এবং প্রোডাকশন অনেক বেড়ে গেছে। তাহলে একেবারে রুগ্ন করা হবে তারা করছে কি করে? তার মানে একেবারে রুগ্ন হয়নি, তারা কাজ করতে পারছে। এবং কিছু রিফর্মসের ফলে গত 1 বছরে বা তিতাস গ্যাসের মতো কোম্পানি, যেটা সম্পর্কে অনেক কমপ্লেন ছিল, সেই কোম্পানি আজকে 250 কোটি টাকা তাদের সারপ্লাস ফান্ড ব্যাংকে পড়ে আছে। তো কাজেই ফান্ডের এখন কিন্তু আর কোনো অভাব নেই। আর যে কথাটা আপনি বললেন যে জ্বালানির যে 1000 কোটি টাকা দিয়ে 650 কোটি টাকা বাদ গেল, না বাদ যাওয়ার যেটা, এটার আবার অন্য কাহিনী আছে, এটা পুরোটা আপনাদের জানা দরকার। এখানে একটা প্রজেক্ট ছিল, আমি যদি তখন দায়িত্বে থাকতাম এই প্রজেক্টটা আমি অ্যাকসেপ্টই করতাম না। সেখানে সিএনজি বাস কিনে, বিদেশ থেকে কিনে এনে সরবরাহ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল জ্বালানি মন্ত্রণালয়কে। আমি বলেছি বাস কিনে এনে সরবরাহ করার দায়িত্ব এটা জ্বালানি মন্ত্রণালয়ের নয়, কাজে এটা কমিউনিকেশনের দায়িত্ব। এই প্রজেক্টটা এখান থেকে বাদ দেন, কারণ এই সমস্ত প্রজেক্ট থেকে দুর্নীতি শুরু হয়। তো কাজে এখানে এক একজনের ভিশনের ভিন্নতা থাকতেই পারে, আপনার সঙ্গে আমার ভিশনের ভিন্নতা। বাংলাদেশের দক্ষ জনশক্তি নাই এই কথাটা বলার সাথে সাথে এটা বাজেট কর্তন করা, সেটা মেলে না। কর্তন তো এই প্রজেক্টে আপনাকে প্রজেক্টগুলো বুঝতে হবে যে বাজেট কর্তন কোন প্রজেক্টে করা হয়। না, কিন্তু জ্বালানি প্রতিষ্ঠান আপনি জনশক্তি নির্মাণের জন্য আপনি নতুন নতুন কর্মসূচি তো নিতে হবে। সেটা তো নিচ্ছি আমরা, যদি না নিতাম
তাহলে যতগুলো গ্যাস পাইপলাইন গত 1 বছরের মধ্যে নির্মিত হয়েছে, কিছুদিন আগে আশুগঞ্জ আর মনোহরদীর মধ্যে হলো, আগামী রোববারে হতে যাচ্ছে আরেকটা 60 কিলোমিটার পাইপলাইন, এবং এগুলো হওয়ার ফলে কি হয়েছে ওনারা বলতে পারবেন যে গত 1 মাস আগে গ্যাসের যে সমস্যা ছিল আজকে ওনার ফ্যাক্টরিতে এই সমস্যা নেই। কাজেই ডোমেস্টিক ইন্ডাস্ট্রির গ্যাসের সমস্যা মোটামুটি সমাধান করা হয়েছে। আরেকটি বিষয় একটু বলা দরকার, আপনি যে কথাটা বললেন যে বাংলাদেশের যারা রিরোলিং মিলের ওনার আছে কিংবা যারা সিআই শিটের ওনার আছে, আমি স্টিল মিল ওনার ওদেরকে বলি না, কারণ তারা স্টিল মিল তাদের নেই, যারা আছে তাদের উদ্বেগ হচ্ছে যে গ্যাস যদি টাটা নিয়ে যায় তো তাদের কি হবে। কিন্তু আমার প্রশ্ন হলো এই উদ্বেগটা তাদের মধ্যে এত বেশি কেন? তারা কত পার্সেন্ট রিপ্রেজেন্ট করে বাংলাদেশের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে? less than 10% of the total investment. 90% এর মধ্যে তাদের উদ্বেগ নেই, এই 10% এর মধ্যে এত উদ্বেগ কেন? এখানে না, আমি বলি সবারই তাই, সিরামিকের গ্যাসের উপরে, টেক্সটাইল গ্যাসের উপরে তাদের মধ্যে এত বেশি উদ্বেগ। সিরামিক তো আমি বোধহয় বেশ কিছু জানি সিরামিক সম্পর্কে, কাজেই তাদের মধ্যে এত বেশি উদ্বেগ যখন হয় তখন আমার সন্দেহ হয় যে এটা গোষ্ঠীগত কোনো ব্যাপার। কিন্তু আপনার উদ্বেগ, আপনি সিরামিক্সের জানার পরে আপনার উদ্বেগ নাই কেন? কারণ আমি মনে করছি যে বাংলাদেশের যে গ্যাস আছে এবং যে পরিমাণ লাফার্জের কথা একটু আগে উনি বললেন, লাফার্জকে 2025 সাল পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়েছে, আইপিপি গুলোকে 2022 সাল পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়েছে। আজকে এই কথাটি আমি বলতে ভুলে গেছি যে আজকে যে মূল্যায়ন কমিটি যেটা প্রপোজ করেছে তারা মাত্র 10 বছর টাটাকে দিতে চেয়েছে, এবং 10 বছর যদি আমি টাটার হিসাব করি, টাটা 2010-এ যদি এই বিনিয়োগটি বাংলাদেশ সরকার গ্রহণ করে, না করলে তো আবার সেই একাডেমিক আলোচনা, তাহলে 2010 সালে তারা যদি ইয়েতে যায়, কি বলে, প্রোডাকশনে যায়, তাহলে 2020 পর্যন্ত এই গ্যারান্টিটি থাকবে। এর থেকে বেশি গ্যারান্টি তো আমি এই গ্যারান্টিটা কি আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে দেবেন? আপনারা দিচ্ছেন না তো। তাহলে আপনারা কি $3.70 আমাকে গ্যাসের প্রাইস দেবেন? আপনার সাথে আমি যদি
বাংলাদেশের জন্য বলেছিলেন, উনি পেরুর एग्जांपल এবং দিয়েছিলেন, বারবার বলেছিলেন, উনি যে আপনি ছিলেন, উনি বলছিলেন যেটা, সেটা মনে রাখা উচিত, যে কোনো ইকোনমিক ইনভেস্টমেন্টের আলটিমেট সোশ্যাল বেনিফিটটা কি হবে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি এটা সাস্টেনেবলি বুঝতে ব্যর্থ হয়, তার গ্রোথ হবে, অন্য কিছু হবে না। আমার তো সিম্পল গ্রোথ দরকার নাই। যেমন আমরা প্রায়ই বলি যে দারিদ্র দূর করার জন্য বাংলাদেশে 8-9% গ্রোথ দরকার, এটা ঠিক না। গ্রোথ উইদাউট ইনইকুয়াল ডিস্ট্রিবিউশন আর গ্রোথ উইদাউট ডিস্ট্রিবিউশন প্রবলেম, এইটা কোনো গ্রোথ কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। অতএব সেই লাভ না হওয়ার বিষয়টি কিন্তু আপনি বৈদেশিক বিনিয়োগ নিয়ে এসে করতে পারেন। আমার কথা পরিষ্কার, সেটা হলো যে ন্যাশনাল, উনি বলেছেন সেটা, আমিও সেটা মনে করি যে সার্ভিস সেক্টর এটা ওই রকম সেক্টর না। লং টার্ম যদি আপনি ডেভেলপমেন্ট ইনশিওর করতে চান, আপনাকে ইন্ডাস্ট্রিতে যেতে হবে, এবং সেই ইন্ডাস্ট্রিটা ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং হেভি ইন্ডাস্ট্রি হতে পারে, এবং সেইটা ন্যাশনাল ক্যাপিটালিজম ডেভেলপ করে করা উচিত। টাটা নিজেই এটা একটা এক্সাম্পল, টাটা বলেন, বিড়লা বলেন, এরা কিন্তু নিজেই এটা এক্সাম্পল, এবং তারা কিন্তু 50 বছর তাদের প্রোটেকশনিজম বা প্রোটেকশনিস্ট পলিসি গ্রহণ করেছেন। উনি এখন বলছেন আমি একই চেয়ারে বসে দুই রকম করতে পারবো না, আইন পাল্টান, দরকার হলে আইন পাল্টাতে হবে, কারণ আইন দরকার হলে আইন পাল্টাতে হবে। তার কারণ আইনটা কিন্তু মানুষের জন্য। কোন মানুষ? আমি মনে করি বাংলাদেশের মানুষ। এবং প্রসঙ্গটি আনু মাহমুদ এবং মীর নাসির সাহেব এনেছেন। তিনি যেমন বলেছেন যে স্বচ্ছতার থেকে শুরু করে নিয়ে এসে একদম কয়েক-তিনটি বিষয় প্রথমেই বলেছেন, এবং ওই যে $2 বা $2.10 বা $3.10, আমার মনে হয় এটা ইস্যু না। টাটার সঙ্গে বিদেশি বিনিয়োগ যখন আমি আনবো, তখন আমি ইন্টারন্যাশনাল মার্কেটটা অবশ্যই মাথায় রাখবো। আজকে যদি আমি দেখি যে আমেরিকায় $15 যেতে পারে 2012 সালে, আমি $15 যেন পেতে পারি, আমি দুর্বল, $10 যেন অন্তত পেতে পারি। আর আমার যারা লোকাল এন্টারপ্রেনার্স, তারা যদি $2-3 পায় এবং লং টার্ম আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে, আমি মনে করি তার থেকে বহু রকমের সমস্যা। আচ্ছা, তাহলে ডক্টর বারকাত, আমি একটু বলে নিই, এখানে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। একটা ইংরেজিতে কথা আছে, বার্ড ইন দ্য হ্যান্ড ইজ হোয়াট টু ইন দ্য বুশ। আমার হাতে টাটার একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল আছে। ডক্টর বরকত ঠিকই বলেছে যে ঠিক আছে, এটার আমাদের আসতে পারে, আবার নাও আসতে পারে। এখন ওই যেটা আমি আবার ওই ঘুরে ফিরে, কারণ যে কোনো বিনিয়োগ হোক, যদি জাতির স্বার্থের এগেনস্টে যায়, তাহলে সেই বিনিয়োগ কিন্তু আমার দরকার নাই। এবং সেখানে আমার মনে হয় যে ঠিক আছে, সেই ম্যাক্রো লেভেলে দেখবার সেই দক্ষতা, আবার আমি সে ঘুরে ফিরে কিন্তু আসছি যে দক্ষতা, যে ম্যাক্রো লেভেলে দক্ষতা, যেটা কিন্তু বারে বারে সব ইকোনমিস্টরাই বলে গেছে যে সোশ্যাল যে জাস্টিস। কারণ অনেক সময় হয় কি, একটা বিরাট বিনিয়োগ আসে, কিন্তু আপনি যদি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সে বলে আমার কি হচ্ছে, আমার তো কোনো লাভ হয়নি। তো সেইখানে সেই ম্যাক্রো লেভেলে আপনারা অর্থনীতিবিদ, আপনি কি মনে করেন যে এরকম বিনিয়োগ আমাদের দরকার আছে, যেখানে সীমিত সম্পদের উপর আমাদের কিন্তু একটা চাপ সৃষ্টি করে? আমার ধারণা যে আমাদের দেশে যে সীমিত সম্পদ আছে, সেটার যদি ঠিকমতো পরিকল্পিতভাবে ব্যবহার করা যায়, এবং যে স্কিল ম্যান পাওয়ার আছে সেটার উপরে অবলম্বন করে আরও যদি আমরা পরিকল্পিতভাবে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরিকল্পনা করি, আমাদের পক্ষে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। এবং এইটাতে সীমিত সম্পদ, পুঁজি নাই এবং দক্ষ জনশক্তি নাই, এই যুক্তিগুলি দিয়ে এমন ধরনের বিদেশি বিনিয়োগকে গ্লোরিফাই করা আমাদের উচিত না, যে বিদেশি বিনিয়োগ আলটিমেটলি কাফকো যেরকম একটা বড় বিনিয়োগ এসেছিল, আলটিমেটলি সেটা কর্মসংস্থান এবং আমাদের রিসোর্স পটেনশিয়াল বৃদ্ধি করা এবং আমাদের প্রযুক্তিগত কন্ট্রিবিউশন, কোনো দিক থেকেই কোনো রকম আমাদেরকে কন্ট্রিবিউট করা নেই। সেই রকম একটা বৈদেশিক বিনিয়োগ এলো, কিন্তু আমাদের কোনো ধরনের কন্ট্রিবিউট করলো না, বরঞ্চ সাবসিডি দিতে হলো, এবং তার জন্য আমাদের পুরো অঞ্চল একটা ধ্বংসস্তূপে পরিণত হলো, আমাদের বার্ডেন বাড়লো এবং নানা ধরনের টেনশন তৈরি হলো। তাহলে আমার মনে হয় সেই ধরনের, আমি মনে করি না যে মাহমুদ সাহেব যেটা বলেছেন যে আগে ভুল চুক্তি হয়েছে, নানা রকম জাতীয় স্বার্থবিরোধী চুক্তি হয়েছে, এইটা থেকে এই লজিকে যাওয়া ঠিক না যে সুতরাং আমাদের টাটাকে দিতে হবে। আমি বরঞ্চ মনে করি যে যে ভুলগুলো হয়েছে সেটার কারেকশনের দিকে যাওয়া দরকার। না, তাহলে এই যে বোর্ড অফ ইনভেস্টমেন্ট, উনি যে এত কষ্ট করে টাটাকে আনলো, তারপরে আপনি যেটা আগেই বলেছেন রং সিগন্যাল, আর আপনি বলছেন যে না, আমার এই ইনভেস্টমেন্ট দরকার নাই, এটাতে আমার সীমিত সম্পদের উপর চাপ হবে, তাহলে বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজটা তাহলে কি হলো? তাহলে তো বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজ হচ্ছে দরকার নাই এই কথা উনি মনে হয় বলছেন। বোর্ড অফ ইনভেস্টমেন্টের কাজ হচ্ছে সেই ইনভেস্টমেন্টকে নিশ্চিত করা কিংবা আহ্বান জানানো যে বিনিয়োগ দিয়ে দেশের স্বল্প মেয়াদে এবং দীর্ঘমেয়াদে কর্মসংস্থান, প্রবৃদ্ধি ইত্যাদি ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারবে। আচ্ছা, মিস নাসির সাহেব, আপনি তো ফেডারেশনের প্রেসিডেন্ট, এখানে আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক কথা বললাম।
দেশি বিনিয়োগ যদি এই পরিমাণে 21,000 কোটি টাকা বাড়ি দেন, আপনি কি মনে করেন আমাদের যারা এখানে এন্টারপ্রেনার আছে কোনো গোষ্ঠী কোনো গ্রুপের 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে? আছে। আচ্ছা, তা আপনি তাহলে একটু বলেন কিভাবে? কারণ আছে, আমি দেখছি তো, আপনি দেখেন এই আজকে যেভাবে বাড়ছে, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট না একটা প্রজেক্ট 500 কোটি টাকায় 500 এন্টারপ্রেনার না একটা, আপনি নাসির গ্লাস 300 কোটি টাকার উপরে, 350 এই 2 বছর আগে হয়েছে। সেটা গ্যাস বিল হ্যাঁ গ্যাস বিল, কিন্তু প্রজেক্ট সাইজ 350 করোড় টাকা। এখানে কর্মসংস্থান কর্মসংস্থান হয়তো অত বেশি না, হয়তো ঘটনা হচ্ছে যে বাংলাদেশে আমি যেটা বলেছি সেকেন্ড জেনারেশন অফ এন্টারপ্রেনিয়ার্স, এখানে কিন্তু ক্যাপিটাল ফর্মেশন হয়েছে, স্কিল ডেভেলপ করেছে, সমস্ত কিছু। আমি যে আপনার উদাহরণ দিয়ে বললাম, আপনি একসময় বহুত কষ্ট করে ইন্ডাস্ট্রিতে আসছেন, আজকে আপনার ছেলে বিদেশ থেকে পড়ে এসে উইথ মডার্ন ভিশন এডুকেশন নিয়ে আজকে টেক ওভার করছে। দিস ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশ গ্রো করে উঠছে। না আমি বিদেশি না বিদেশি বিনিয়োগ আমি বলিনি, বিদেশি বিনিয়োগ কিন্তু আমি পাশাপাশি আসবে এবং পাশাপাশি আমাদেরকে সুযোগ দিতে হবে। আজকে দেখেন বাংলাদেশের অর্থনীতিতে আজকে 2 বছর যে প্রতিকূল অবস্থার মধ্যে গেছে, আপনি পোস্ট এমএফ ধরেন, তারপরে ধরেন হচ্ছিল তেলের মূল্য, না আমি এক্সটার্নাল তেলের মূল্য, এর এফেক্ট তো এই ইকোনমিতে রয়েছে, তেলের মূল্য বৃদ্ধি, দেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি, এরপরেও কিন্তু ইনভেস্টমেন্ট বেড়েছে, 10% ম্যানুফ্যাকচারিং গ্রোথ হয়েছে, 20% এক্সপোর্ট গ্রোথ হয়েছে। এটা তো করেছে বাংলাদেশের এন্টারপ্রেনিয়ররা। আমি বলছি যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে, তাহলে দেশে হচ্ছে আরো না হলে তো হতো না। আমি তো নেগেটিভ দিচ্ছি না, আমি বলছি মোর এন্ড মোর। একটা পয়েন্ট শুধু আমি অ্যাড করতে চাচ্ছি শেষ করার আগে জনগণের বোঝার জন্য। বিনিয়োগ বোর্ড যে কাজটি করে সেটা হচ্ছে বাংলাদেশের যে শিল্পনীতি আছে সেটাকে ইমপ্লিমেন্ট করে বিনিয়োগ বোর্ড। এই জিনিসটা বোধহয় আমরা কেউই আজকে আলোচনায় আনিনি। কাজে আপনারা যে জিনিসগুলো বলছেন যে স্থানীয় বিনিয়োগকারীদের অধিকতর সুবিধা দিতে হবে বিদেশি বিনিয়োগকারীদের তুলনায়, ইকুয়াল সুবিধা দেন না, ইকুয়াল তো আছে, ইকুয়াল না। আমি একটু শেষ করি, না আমি তো এটা একটু বোঝা দরকার যে এটা করতে হলে না বিনিয়োগ বোর্ড নিয়ে না আলোচনা আমি করছি, যেহেতু আপনারা বলছেন যে স্থানীয় বিনিয়োগকারীদের বেশি সুবিধা দিতে হবে ক্যাপিটাল ফর্মেশনের জন্য বিদেশি বিনিয়োগকারীর তুলনায়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে শিল্পনীতি মার্কিন যুক্তরাষ্ট্র বলেন সবাই দিয়ে থাকে নিজেদের বিনিয়োগ। প্রিয় দর্শক, আমরা এখানে খুবই একটা প্রাণবন্ত আলোচনা আমরা পেয়েছি এবং আমাদের যা মনে হয় যে বিনিয়োগ আমাদের দরকার। বিনিয়োগের মাধ্যমেই আপনার কিন্তু চাকরির একটা ব্যবস্থা হবে এবং চাকরি যদি হয় তাহলেই কিন্তু আপনার দারিদ্র বিমোচন হবে। ডক্টর বরকত যেটা একটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে আমাদের ডায়াসপোরা আছে আমেরিকায়, তারা বিনিয়োগ করতে চায় কিন্তু তারা এগিয়ে আসে না। যেটা ধরেন চায়নাতে এসছে, তারা ডায়াসপোরা এগিয়ে এসছে কারণ চায়নাতে সেই অনুকূল পরিবেশ ছিল, বিনিয়োগের পরিবেশ ছিল। তো আমাদের যদি বিনিয়োগ আমরা বাড়াতে চাই এবং যখন আমরা তাহলে সেই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আমাদের মনে হয় যে সেই দক্ষতাটা নাই, যে কোনো একটা প্রপোজাল, এত বড় একটা প্রপোজাল 21,000 কোটি টাকার প্রপোজাল, এর যে কস্ট বেনিফিট রেশিও করা এবং এটার কি মাল্টিপ্লায়ার ইফেক্ট হবে এবং এর পরিবেশের ওপরে কি একটা ইফেক্ট হবে, এইগুলো একটা সামগ্রিকভাবে কিন্তু একটা অ্যানালিসিস করা দরকার, 1 নম্বর। 2 নম্বর স্বচ্ছতা দরকার এবং সরকারের এটা যে একটা হোয়াইট পেপার বলেন বা যে কোনো একটা স্বচ্ছতা বলেন, সেটা নিয়ে আরও সরকারকে এগিয়ে আসতে হবে। এত বড় বিনিয়োগ কিন্তু একটা সরকার দিয়ে হবে না, সুতরাং আমাদের এমন কিছু একটা করা উচিত না যেটা পরের সরকারের কাছে যে লায়াবিলিটি হয়। যেটা আপনারা শুনেছেন যে আমরা অনেক সময় এই কোনো পলিসি করেছি, লাফার্জকে নিয়ে করেছি বা কোল পলিসি করেছি, যেটা নিয়ে আজকে আমাদের ভোগান্তি হয়। সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আরও স্বচ্ছতা যদি আসে, আরও যদি আমরা এইভাবে প্রোগ্রাম করতে পারি, সেমিনার করতে পারি, তর্ক করতে পারি, তাহলে আমার মনে হয় দেশের জন্য, জাতির জন্য আমাদের একটা সুফল আনবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।